আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশে সেনাবাহিনী শাসন করেছে সেই দেশ উচ্ছন্নে গেছে। কখনো যেন এই দিন আমার না দেখতে হয়। আমি রেক্স মিলিটারি অফিসার হয়ে এটাতে আনন্দ পাবো না, একটু আনন্দ হবে না যে আমার লোকেরা দেশ শাসন করছে, আমার দুঃখ হবে। ত্যাগই হচ্ছে বীরের লক্ষণ। 1962 ভারত আর আজকের ভারত এক না। আজকে ভারত ব্রহ্মোস মারে তো লাইন দিয়ে 10টা দেশ দাঁড়িয়ে যায় যে আমাদের ব্রহ্মোসটা কবে অর্ডার দিচ্ছে, আমরাও চাই এই জিনিসটা। ফলে এটা তো অসম্ভব আর কি। বদমাইশ গণতন্ত্র বেশি খারাপ না ভালো রাজতন্ত্র বেশি খারাপ? আমি অনেকগুলো দেশে গেছি যাদের প্রকারান্তরে রাজতন্ত্র চলছে, সেখানে কিন্তু ক্রাইম রেট খুব কম দেখেছি। পাকিস্তান বা বাংলাদেশে এতবার আর্মি কু হলো এবং একবার সম্ভবত ইন্দিরা গান্ধী শ্যাম মানিক শাহ তখন ছিলেন, তাকে জিজ্ঞাসাও করে ফেলেছিলেন যে তুমি কবে কু করছো। কিন্তু ভারতবর্ষে কখনো এই আর্মির কুটা হলো না। এর পেছনে কি শুধুমাত্র আর্মির ডিসিপ্লিন আছে, নাকি আমাদের পলিটিক্যাল উইল বলুন বা একটা গোটা সিস্টেম কাজ করছে যেটার জন্য আমরা এখনো ডেমোক্রেসিটা মেইনটেইন করছি? আপনি প্রথম কথা, আমি দুটো কথা বলি। ফার্স্ট উত্তরটা দিই, এর পিছনে ভারতবর্ষের পলিটিক্যাল সিস্টেম আছে যাতে এটা না হতে পারে। ভারতবর্ষের সেনাবাহিনী যেমন ভারতবর্ষের অন্যান্য শক্তি, ভারতবর্ষের পলিটিক্যাল লিডারশিপের একটা অস্ত্র, সেনাবাহিনীও আরেকটা অস্ত্র। দ্বিতীয় কথা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশে সেনাবাহিনী শাসন করেছে সেই দেশ উচ্ছন্নে গেছে। কারণ বাড়ির যিনি ঘর পরিষ্কার করেন তাকে দিয়ে রান্না করাবেন না, আর যিনি রান্না করেন তাকে দিয়ে ঘর পরিষ্কার করবেন। হ্যাঁ, সেনাবাহিনী ইজ নট কম্পিটেন্ট টু রান এ কান্ট্রি। তাদের কাজও না সেটা, তাদের ট্রেনিংও সেটাতে না। আমরা লাস্ট রিসোর্স। যখন দেশে কিছু হচ্ছে না, আপনি যদি দেখেন আমাদের দেশেও যে যখন দাঙ্গা হয়, যখন ভূমিকম্প হয়, যখন যুদ্ধ হয়, যখন অলিম্পিক্স হয়, তখন সেনাবাহিনী এসে দাঁড়িয়ে পড়ে। কটা অলিম্পিক মেডেল দেখেছেন আপনি সেনাবাহিনী? চিন্তা করুন না। মেজর ধ্যানচাঁদ চাপা, মিলখা সিং, বিক্রমজিৎ রাঠোর, কারা এনে দিচ্ছে? যখন ব্রিজ পড়ে যাচ্ছে, ওসব ছেড়ে দিন, যখন ঝড় হয় গাছ পড়ে যায় তখন সেনাবাহিনীর দরকার হয়। এবং সাধারণ মানুষের পারসেপশনে একটা অর্গানাইজেশন আছে যাকে মানুষ নিরপেক্ষভাবে ভালোবাসে এবং স্থায়ী রাখে, এবং সেটা সেখানেই থাকুক, তারা যেন দেশ শাসন না করে। কখনো যেন এই দিন আমার না দেখতে হয়। আমি রেক্স মিলিটারি অফিসার হয়ে এটাতে আনন্দ পাবো না, একটু আনন্দ হবে না যে আমার লোকেরা দেশ শাসন করছে, আমার দুঃখ হবে। কারণ আমরা দেশকে দেওয়ার জন্য এসেছি এবং সেটা দিচ্ছেও। আপনি এখন দেখেছেন যে কখনো কোনো রাজ্যে যদি কোনো করাপ্ট মিনিস্টার ধরা পড়ে, কিছু ধরা পড়ে, তো তার মেডিকেল করতে বলে কমান্ড হসপিটাল নিয়ে যাও, বলে কিনা? কেন বলে? আস্থার থেকে বলে যে এখানে নিরপেক্ষতা পাবো আমরা। এদের সেই শেষ ভরসার জায়গাটাকে যেন নষ্ট না হয়। এবং আমি 30 বছর সেনাবাহিনীতে কাজ করেছি, মাঝপথে বেরিয়ে এসেছি, মাঝপথে না, শেষের দিকে 8-10 বছর আর কি বেরিয়ে এসেছি। তো আমার মনে হয় যে আমার অনেক কপালগুণ ছিল যে এমন একটি সংস্থার সাথে ছিলাম যেটা ধর্মনিরপেক্ষ, অরাজনৈতিক, যাতে জাতির ব্যাপারটাই নেই, কারণ কোনো রিজার্ভেশনই নেই, তো কোনো রিজার্ভেশন নেই, একটা সোলজারও রিজার্ভ না। এবং একমাত্র যোগ্যতা হচ্ছে মেরিটোক্রেসি। আপনি কোন জাতিতে বা কোন ধর্মতে বা আপনার ব্যাকগ্রাউন্ড কি দেখা হয় না। আমার অনেক ব্যাচমেট আছে যাদের বাবা আর্মির জেনারেল ছিলেন, তারা আমার থেকে লোয়ার র্যাঙ্কে রিটায়ার হয়েছে। আমার বাবা মা প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। কোথাও আমরা কোনোদিন কোনো ভেদভাদ দেখিনি। করাপশান কি নেই? হয়তো 1% আছে, যেখানে অন্যান্য অর্গানাইজেশনদের 50%, 60%, 80% করাপশান। সেখানে ম্যাক্সিমাম লোকের আমি দেখেছি একটা সংস্থা যে ত্যাগের ওপরে ভর করে দাঁড়িয়ে আছে, মানে মোটো ইজ ত্যাগ। যেমন আমার রেজিমেন্ট হচ্ছে জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি। আমি একটু সাইডে গিয়ে কথা বলছি। এই জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির মোটো হচ্ছে বলিদানম বীর লক্ষণম, মানে ত্যাগই হচ্ছে বীরের লক্ষণ। তো এইটা যদি মোটো হয় তো সেই অর্গানাইজেশন তো সাকসেসফুল হবে। তো আপনি যে কোনো মানুষকে রাস্তাঘাটে, হাটে মাঠে, আমি মানুষের সাথে যখন কথা বলি, যেহেতু আমি মিডিয়াতে আসি, লোকে চিনতে পারে, তাদের মধ্যে ওটা দেখি ভরসা, সেটা পুরো নষ্ট হয়ে যাবে যদি সেনাবাহিনী দেশ চালায়। যে ইচ্ছে দেশ চালাক, ভোট জিতে চালাক, সেনাবাহিনী তো আছে, দাঙ্গায় আছে,
ভূমিকম্পে আছে, বন্যায় আছে, অলিম্পিকে আছে, যুদ্ধেও আছে, অপারেশন সিন্ধুরেও আছে। এবার আপনাকে মানে আপনার সাথে আলোচনা করতে গেলে একটা এপিসোডে হবে না, আমি শুরুতেই যেটা বললাম। তবে আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে যে এই যে নেপালের ঘটনাটা ঘটলো, আমি বারবার নেপালে আসছি কারণ এখন আজকে ওটা নিয়েই আলোচনা করছি। এই যে নেপালে ঘটনাটা ঘটলো, এটার পর ফিউচার ইকুয়েশনটা কি হতে পারে, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ভারতবর্ষের সাথে ভবিষ্যৎ সম্পর্কটা নেপালের সাথে কোন দিকে করাতে পারে। দেখুন, অলির থেকে খারাপ ভারতবর্ষে তো আর কোনো লিডার হবে না, কারণ অলি তো কমপ্লিটলি বলতে হয় যে চায়নার অঙ্গরাজ্য হয়ে গেছিল উনি, এবং চায়নার এজেন্টের মতো কাজ করছিলেন। তো সেইখানে এখন যাদের নামগুলো শুনতে পাচ্ছি তাদের মধ্যে অতটা বিদ্বেষিতা দেখছি না। যেমন একজন আছেন রিটায়ার্ড চিফ জাস্টিস কার্কি, সুশীলা কার্কি, উনি তো বিএচইউর পড়াশোনা জানা। কালকে ওনার যা ইন্টারভিউ দেখে বুঝছিলাম ভাইবস, তাতে মনে হচ্ছিল যে ভারতের অলি চলে গেছে, ভারতের আপদ গেছে বলতে পারেন। এবার এখান থেকে সম্পর্ক শুরু হবে, কারণ নেপালের কাছে কোনো চয়েস নেই, পেট্রোল কোত্থেকে আসবে। আপনি যদি বলেন, ওরা তো মেনল্যান্ড, মানে ওরা নামেই বর্ডার শেয়ার করে, ওদের মেনল্যান্ড তো অনেক দূরে। চায়নার থেকে একবার না 80-র দশকে ওই ঝামেলাটা হওয়ার পরে নেপাল চেষ্টা করেছিল, সিঙ্গাপুর থেকে পেট্রোল ইম্পোর্ট করবার চেষ্টা করেছিল, যে নেব না ভারতের জিনিস, এমন একটা স্তরে পৌঁছে গেছিল। তারপরে পারেনি। ভৌগোলিক কিছু বাধ্যবাধকতা থাকে মানুষের, সেটা মেনে চলতেই হবে, নেপালের যে গভর্নমেন্ট আসুক। আর এটাও মেনে চলতে হবে যে 1962-র ভারত আর আজকের ভারত এক না। আজকে ভারত ব্রহ্মস মারে তো লাইন দিয়ে 10টা দেশ দাঁড়িয়ে যায় যে আমাদের ব্রহ্মসটা কবে অর্ডার দিচ্ছ, আমরাও চাই এই জিনিসটা। ফলে এটা তো অসম্ভব আর কি। এই ইকোনমিক পাওয়ার, এই মিলিটারি পাওয়ারকে, এই স্পেস পাওয়ারকে, এই মানব শক্তির পাওয়ারকে অগ্রাহ্য করে নেপাল যদি এখন চায়নার সাথে বন্ধুত্ব করতে চায়, তাহলে তারা নিজেদের মুখ পোড়াবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটা বড় ইস্যু ওখানে দেখা গেছে যে অনেকে দাবি করছে যে রাজতন্ত্র ফেরত চাই। তো এইটা কি করে হলো? মানে যেখানে গণতন্ত্রের জন্য পৃথিবীর বহু দেশে আন্দোলনের পর আন্দোলন হয়েছে, সেখানে নেপালে বলছে যে আমরা রাজতন্ত্র ফেরত চাই। দেখুন, আপনার তো পডকাস্ট, তো আমি আমার মতো করে বলবো। হ্যাঁ, নিশ্চয়ই। আপনার দরকার হলে এডিট করে দেবে, ঠিক আছে? না, একদম আনএডিটেড। না, আমি বলছি, আমি মেইন স্ট্রিম মিডিয়ার লাইভেও বলি, লোকে জানে। এবার আমি এখন অবধি কনভিন্স না যে বদমাইশ গণতন্ত্র বেশি খারাপ না ভালো রাজতন্ত্র বেশি খারাপ। কেন বলছি এই কথা? আমি অনেকগুলো দেশে গেছি যাদের প্রকারান্তরে রাজতন্ত্র চলছে, সেখানে কিন্তু ক্রাইম রেট খুব কম দেখেছি। হ্যাঁ, নাম নিচ্ছি আমি, ধরুন আরব শাহীতে আপনি গেলেন, ইউনাইটেড আরব এমিরেটস, আপনি শারজায় যান, দুবাইয়ে যান, আবুধাবি যান, সেখানে তো গণতন্ত্র নেই, রাজতন্ত্র। মানুষ নিজের কাজ করছে, অফিস যাচ্ছে, ছেলে বউ সাথে সিনেমা দেখতে যাচ্ছে, মলে গিয়ে খাবার খাচ্ছে, শান্তিতে থাকছে, আর কোটি কোটি টাকা কামাচ্ছে, ট্যাক্স ফ্রি। হ্যাঁ, ট্যাক্স ফ্রি। এবং বাট রাজতন্ত্র, গণতন্ত্র তো নেই। এবার আপনি আবার সুডো ডেমোক্রেসিসও দেখছেন অনেক, যেখানে কিছু পরিবারই চালিয়ে যাচ্ছে ডেমোক্রেসির নামে, যেটাকে ভাই ভাতিজাবাদ বলা হয়, যে একজন পলিটিক্যাল লিডার এলেন, তারপর তার ছেলে মেয়ে ভাই বন্ধু সব ঢুকে গেল। তো সেটা কি সত্যি গণতন্ত্র হচ্ছে? আমি জানি না। সেইখানে আই এম নট শিওর মাইসেলফ যে ভালো রাজতন্ত্র কি থাকতে পারে, আমি জানি না। আমি নেপালেরটা সাপোর্ট করছি না, বাট আরেকটা পথ আছে, কিন্তু খালি রাজতন্ত্র আর গণতন্ত্র না, আরেকটা আছে পথ, যেটাও হতে পারে। যেটা হচ্ছে ভারতবর্ষের কিছু রাজারা যখন রাজার শাসন চলে যায়, তারা ভোটে জিতে এমপি হয়ে চিফ মিনিস্টার হয়ে রাজত্ব করেছে কিনা? রাজস্থানে করেছে, আরো অনেক করেছে, তাই তো? নামগুলো তো আপনারা জানেন। আমাদের এই বিজেপি গভর্নমেন্টের সরকারেও তো কিছু মন্ত্রী আছেন যারা রাজা, গোয়ালিয়রের রাজা বলুন, আগে কংগ্রেসে ছিলেন, এখন বিজেপিতে এসেছেন। তো তারা একদম ডেমোক্রেটিক প্রসেসে ভোটে জিতে এসছেন। কিন্তু সেটাও হতে পারে এই ভদ্রলোক হয়তো ভোটে দাঁড়িয়ে যাবেন এরপরে এবং জিতে যাবেন, সেটা হলে হোক। গণতন্ত্রের মধ্যে রাজতন্ত্র থাকবে, লোকেরা রাজা মেনে নেবে। আর বাট আমি আপনার কথাই বলছি, যেমন জাপানে যদি যান, ডেমোক্রেসি ইজ ফ্যান্টাস্টিক,
হ্যাঁ, যে অদ্ভুত রকমের ভালো ডেমোক্রেসি। কিন্তু ওখানেও তো একই ঘটনা ঘটলো, এই যে প্রাইম মিনিস্টারকে ওপেন গুলি করে দিল। হ্যাঁ, সেটা তো ক্রাইম। আমি ক্রাইমের কথা বলছি না, আমি বলছি মানে এক এক সময় না ডেমোক্রেটিক দেশগুলোকে দেখে যত বেশি ডেমোক্রেসি তত মনে হয় সরকার কেমন পঙ্গু হয়ে যাচ্ছে ডিউ টু ভোট ভোট ব্যাংক। মানে আমি আমাদের দেশের কথা বলছি না, আপনি ইউরোপের কথা বলুন, আপনি আমেরিকার কথা বলুন, কীরকম দেখা যাচ্ছে যে আমাদের দেশগুলো থেকে বেস্ট, মানে সারা পৃথিবী থেকে সব থেকে ভালো মানুষ গণতন্ত্রে উঠে আসছে রাজনীতিতে। আপনার কি মনে হয় সব সময় কি বেস্ট লোক আসছে? আপনি সব থেকে শক্তিধর যে দেশটি, তার যিনি প্রভু হয়ে আছেন, আপনার কি মনে হয় দ্যাট ইজ দ্য বেস্ট প্রোডাক্ট? আমার তো মনে হয় না। মানে ওয়ার্ল্ড ওয়াইডই একটা প্রবলেম চলছে। এটাও আপনাকে জিজ্ঞেস করতাম যে প্রত্যেকটা ডেমোক্রেসিতেই কিন্তু একটা প্রবলেম চলছে। আপনি ফ্রান্সে, নেপালে রিসেন্টলি হলো, বাংলাদেশ কিছুদিন আগে হয়েছে, ইভেন ইউএসএতে গত 2-3 দিন আগে একজন ইউক্রেনিয়ান মহিলাকে মারা হয়েছে। এবং সেটা নিয়ে ওখানে লেফট উইং ভার্সেস রাইট উইং এর একটা, মানে ওরা একটা মুখোমুখি গৃহযুদ্ধের মুখে চলে গেছে ইউএস এর মধ্যে। কালকে একজন ট্রাম্পের বন্ধুকে গুলি করে মেরে দিল হঠাৎ, সেটা আবার ইন্টারনেটে পুরো চাউর হচ্ছে কিভাবে মারলো। হ্যাঁ, কিভাবে মারলো। তো এখানে একটা লেফট উইং ভার্সেস রাইট উইং এর একটা গৃহযুদ্ধের মুখে চলে গেছে। তো এই ডিস্টেবিলিটিটা কি করে এলো? কারণ গণতন্ত্রের কিছু উইকনেস থাকে। গণতন্ত্রে অধিকারটা বড্ড বেশি থাকে, কর্তব্যটা একদম কম থাকে। আমি সবাইকে গালি দিতে পারি, আমি যা ইচ্ছে বলতে পারি, আমি যদি কিচ্ছু না করি, ভোটও না দিই, কেউ কিছু বলতে পারবে না। এইখানে কি হয়, কিছু ফাঁক ফোকর থাকে যেখান দিয়ে দুর্বৃত্তরা আরাম করে রাজত্ব করে। আমি আপনাকে সত্যি বলছি, আমি একবার আমি দুবাই 2-4 বার গেছি। তার মধ্যে একবার প্রথম যখন যাই তো সবাই বলে দুবাই গেলে একটু সোনা কিনতে হয়। তো আমার স্ত্রীরও সেটা ইচ্ছা ছিল। তো আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে আপনাদের ভালো সোনার দোকান? বলে যেখান থেকে ইচ্ছে কিনুন। বুঝলো যেখান থেকে। আচ্ছা, লোকটা হয়তো বললো না, তাই আরেকজনকে জিজ্ঞেস করলাম, সেও একজন ইন্ডিয়ান বন্ধু ছিল দুবাইতে অনেক বছর ধরে, তাকে জিজ্ঞেস করলাম, সেও একই উত্তর। ব্যাপারটা কি তখন জিজ্ঞেস করলাম, বলছে এখানে তোকে কেউ ঠকালে তাকে মেরে ফেলবে, জেলে ঢুকিয়ে দেবে, বাট ওরা রাজতন্ত্র। আর এখানে আমি দেখি আমাদের মিনিস্টারদের ঠকিয়ে দিচ্ছে, বড় বড় লোকেদের এফডি করে দিচ্ছে উল্টোপাল্টা ব্যাংকে আর কি লোকেরা। তো এইটা গণতন্ত্র। উল্টোটাও হয়, মিনিস্টাররাও ঠকিয়ে দিচ্ছে, উল্টোটাও হয়। হ্যাঁ, তো সেইখানে আপনি যদি চিন্তা করেন, আই ফেল ভেরি সেফ। তো আমার কাছে এর কোনো সহজ উত্তর নেই, বা ডেমোক্রেসির বেটার কোনো আছে কিনা সেটাও জানি না। তবে মবক্রেসি যে ডেমোক্রেসিকে রিপ্লেস করতে পারে না সেটা আমি নিশ্চিত। স্ট্রিট জাস্টিস যেটা চলছে নেপালে, এক্ষুনি মেরে দাও, জ্বালিয়ে দাও, প্রাইম মিনিস্টারের বউকে মেরে দাও, জ্বালিয়ে পুড়িয়ে দাও, দিস ইজ নট